আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি ভাই, যারা মিডিয়ার কাজ করছে তাদেরকে তাদের কাজ করতে দিন। যারা প্রতিবাদ সভায় দর্শকের বা প্রতিবাদী মানুষ এসছেন তাদের উদ্দেশ্যে বলবো, মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজ করতে দিতে হবে একটু। আমরা যারা উপস্থিত হয়েছি এখানে দূরে কাছে, নারী পুরুষ নির্বিশেষে, এবং সাথে সাথে দেখছিলাম একটু এগিয়ে আসার ওই বিল্ডিং এর ছাদে অনেক স্কুল পড়ুয়াও আছেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আছে এখানে উপস্থিতির জন্য? আমাদের বাড়ির এক সন্তানকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চোর অপবাদে তাকে পিটিয়ে খুন করেছে। যারা খুনি এবং এর সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে যাতে শাস্তি পায়, সেই লক্ষ্যে আমরা এখানে প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি। বন্ধুগণ, আপনাদের জানতে হবে, আপনারা অনেকে জানেন, বিচার ব্যবস্থা আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাব। প্রশাসনের যদি দু একটা পুলিশ খারাপ কাজ করে, আইন বহির্ভূত কাজ করে, তার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না আর বলবো না। তবে হ্যাঁ, তখন আমরা টোটাল প্রশাসনকে করাপ্টেড বলবো, খারাপ বলবো যখন দেখবো প্রশাসন একত্রিত হয় যদি এই যারা কালপিট, যারা আমাদের আবু সিদ্দিক হালদারকে খুন করেছে, তাকে যদি বাঁচানোর চেষ্টা করে, তখন আরো কোন প্রশাসনকে ভালো দিতে আমরা এখনো সংযত আছি। আশা করছি আমাদের সংযত থেকেই আমাদের আবু সিদ্দিককে যে হত্যা করেছে, যারা খুন করেছে, প্রশাসনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো। আমরা প্রশাসনের প্রতি ভরসা রাখছি, কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা, তাহলে সেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চালিয়ে দিয়ে দিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতে পারি, আমরা যেমন বিচার ব্যবস্থার মধ্যে ভরসা রাখছি, যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি, তাকে যদি ডিস্টার্ব করে, রাতে এসে আবু সিদ্দিকের চাটাকে যাতে যদি ডিস্টার্ব করে, তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব। আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইন বিচার ব্যবস্থাকে, প্রশাসনকে সম্মান দিই, সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে একটা টিমকে ডেপুটেশন দিয়েছে। কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি, আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্যটাই, আমার কাছে খবর আসলো সিআইডি সাইয়া নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলা যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকেও বলা যাচ্ছি, এই সিআইডি সাইয়া হোক আর সিবিআই সাইয়া হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে আইডি কার্ড চেক করবেন। আপনি কে? আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে, ভদ্রভাবে ঘরে বসিয়ে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন। তারপরে আমাদের কিছু বলবে। সিআইডি আসতে পারে, কিন্তু আমি খবর পেলাম যেই আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো, তখন সুর করে পালিয়ে গেল। ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে, কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে, কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে, আদিবাসী দলিত পরিবারের ছেলেগুলোকে, যারা একটু প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে। আর হতে দেওয়া যায় না। আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে। আমরা আনিস খানকে যেমন ভুলছি না, গত বছর পুলিশ কাস্টডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তার উপরে করেছিল, তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল, তাকেও আমরা ভুলবো না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙাবে, কিন্তু আমাদের শপথ নিতে হবে
ফল খাই হোক, কোন শিকারী মোড়ার মতো কেউ হত্যা পুলিশ কাস্টডির, কোন আবু সিদ্দিকের মতো কারো ভাইপো হারা হোক। আচ্ছা, এটা আমরা চাই না। তাই উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন, তারা আইনি লড়াই করছেন, আপনারা জানেন এখানে আবু সিদ্দিকের আব্বা আছে, চাচা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। তো যারা গিয়েছেন, আইনি লড়াইটা করতে হচ্ছে। সাথে সাথে আগামী দিনে কোন আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে, তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে। আর একটা কথা, আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল, আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল। এটা কখনোই কাম্য নয়। এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যখান থেকে ওই প্রশাসনদেরকে বাঁচানোর জন্য, ওই কি সাব ইন্সপেক্টর কি আছে একটা নাম, এই রাজদীপ সরকার না হালদার কি আছে, ওকে বাঁচানোর জন্য, কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে, তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে। এটা কোনোভাবেই কাম্য নয়। এই কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি, পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি। আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি। সুতরাং এখানে এই যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে, তাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কারণ আপনারা ভালো করে জানেন, যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল, তারপরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন, হিন্দু মুসলিম নির্বিশেষে, মা বাপ নির্বিশেষে ভোলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে ভিডিও আমার কাছে এসেছিল, সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ থেকে নাকি কেউ ইট ছুড়েছে, এই অভিযোগ আছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা এই দিনকে আমার হিন্দু সমাজ, মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হয়ে, বাপ ভাইয়ের একত্রিত হয়ে এই ধলাশ্রম থানার সামনে প্রতিবাদ করছিল, তাদের মধ্যে থেকে একজনও এই অপকর্মের সাথে যুক্ত ছিল না। খোঁজ নিয়ে দেখুন আপনারা, ওখানে কারা বিষ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছে। তারপরে ভোলা থানা তড়িঘড়ি প্রায় 150 জনের নামে এফআইআর করেছে। এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, ভোলা থানার বড়বাবু সহ এলাকার এসডিপিও সহ এসপিকে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি, ওই 150 জনের মধ্যে একটা নিরীহ মানুষকে যদি পুলিশ একটা অ্যারেস্ট করে, তারপরে কি করতে হয় না কি করতে হয়। কিন্তু সুযোগটা পেল তো 150 জনের নামে মিথ্যা মামলা করে দিল। এই সুযোগ দেওয়া যাবে না। সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে, আমরা খেলতে দেব না। আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি, সাথে সাথে আগামী দিনে এই ধরনের না ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকবো। আমি আপনাদের বলি, আপনারা শুনলে অবাক হবেন, আজকে আপনারা দেখছেন যে এখানে আইএসএফ এর ছেলে, আইএসএফ এর কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা দরদ উঠলে উঠেছে। শুধু তাই নয়, আপনারা জানেন গত বছরে তুহিনা খাতুন বলে, আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, পুরোপুরি তৃণমূল পরিবারের মেয়ে, কিন্তু তৃণমূলের অত্যাচারের কারণে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল। আমাদের বিশ্বজিৎ দাও আমরা গিয়েছিলাম বর্ধমানে, তাদের পাশে আমরা ছিলাম, তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ দাস যেগুলো লয়ার আছে তাদেরকে দিয়ে আপনার মেয়ের হয়ে আমরা মামলা করবো। কারণ আমরা বুঝি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যারা অত্যাচারী, যারা বঞ্চিত, যারা নিপীড়িত, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই দল তৈরি করেছি। আর দুর্ভাগ্যের বিষয়, যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারপরেও বলি, আমি গত পরশু দিনকে গিয়েছিলাম কলকাতার বেলগাছিয়া, ওখানে আপনারা জানেন কলকাতায় বউবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মেরে দিয়েছে। ইরশাদ আলম নাম। আমি তার বাড়িতে গিয়েছিলাম,
আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি, আমি অবাক হয়ে গিয়েছিলাম। একটা বাড়ি 100 স্কোয়ার ফুটের মধ্যে হবে, তারও মনে হয় কম হবে। সেখানে 4 জন থাকে, ওর ফুফু একজন থাকে, ইরশাদ আলমের স্ত্রী, একটা ক্লাস 5-এ পড়ে, তার মেয়ে ক্লাস 1-এ পড়ে, একটা ছেলে। এই পরিবার নিয়ে থাকতো, তাকে পিটিয়ে মেরে দিল। ভাবতে পেরেছেন? আজকে আমাদের রাজ্যে যাদের হাতে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব, তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে, তাহলে এরশাদ আলমের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি। সারা রাজ্যে মব লিঞ্চিং হচ্ছে। বিগত 1.5 মাস যদি আমরা দেখি, কি 2 মাস যদি লক্ষ্য করি, সারা রাজ্যে প্রায় 14 থেকে 15টা ঘটনা ঘটেছে, যেখানে পিটিয়ে মেরে দেওয়ার ঘটনা। কোনটা পুলিশ থানার কাছাকাছি, পুলিশ থানা স্টেশন থেকে 500 মিটারের মধ্যে, তো একটু দূরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজ্য সরকারের যিনি প্রধান আছেন, তার একটা কোনো মন্তব্য শুনলাম না। আমরা ভুলে যাচ্ছি না, আর আমি ভুলে যেতেও দেব না আপনাদের। যখন আনিসকে হত্যা করেছিল, এই ছাদ থেকে পুলিশ ঠেলে ফেলে দিয়ে তাকে যখন মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল, মমতা ব্যানার্জি দীর্ঘক্ষণ নীরবতা কাটিয়ে বলেছিলেন 14 দিনের মধ্যে, 15 দিন টাইম দিয়েছিলেন, এসআইটি গঠন করে দিচ্ছি, আনিস বিচার পেয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন সরকার সেরকম সহযোগিতা করছে না, বরঞ্চ এই মমতা ব্যানার্জি সরকার, রাজ্য প্রশাসন তার পুলিশগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি, এখানে এই খুনের সাথে যারা যুক্ত, একটা আপনার তথ্য দিয়ে যায়, যেহেতু সাব জুডিস ম্যাটার, সমস্ত বিষয় ডিসক্লোজ করা যায় না, তাও আপনাদের বলে যাচ্ছি, এই খুনের সাথে শুধু পুলিশ জড়িয়ে নাই, এলাকার যারা আছে শাসকের, তারাও জড়িয়ে আছে। তাদেরও ব্যবস্থা হবে, সেটাও সময়ের সাথে কোর্টে প্রডিউস হবে। তারা যদি ভাবে যে 2টো অফিসারের নামে ফায়ার হয়ে গিয়েছে, তারা মাঝখান থেকে বেঁচে যাবে, অতটা সহজ নয়। মোবাইলের লোকেশন টাওয়ার কোথায় ছিল, এই অফিসারের সাথে এসে বসে গল্প করেছিল, এটা ভাগ নেওয়ার জন্য কখন থানায় গিয়ে গল্প করতে, সমস্ত লোকেশন আমাদেরকে, ট্র্যাক লোকেশন আমাদেরকে বলে দেবে। এইগুলো হবে ব্যবস্থা, একটাও ছাড় পাবে না। পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হতে পারো তুমি, পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেন আপনি, অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি হতে পারেন আপনি। আপনার ডেজিগনেশন যেটা আছে, আমি সেটাকে সম্মান দিয়ে বলছি, আপনি ওই রাজদীপ বাবুর সাথে এর কি বলে ওটাকে ভাগ বটরার জন্য যে আলোচনা করেছিলেন, কখন থানায় গিয়ে সে বকরার জন্য যে আলোচনা করেছেন, সেটাও কিন্তু আমাদের কাছে জানা আছে, এবং সময়ের সাথে সাথে সেটা আমরা কোর্টে প্রোভাইড করবো। সাব জুডিস ম্যাটার, যেহেতু এই মামলা চলছে, এটা নিয়ে সবটা ডিসক্লোজ করা যায় না, তো আপনাদের বলে রাখি, কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না। কি বলছি বুঝতে পারছেন তো? কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না, আমাদেরকে জেগে থাকতে হবে। আমরা জেগে থাকলে হাইকোর্টের যিনি জজ আছেন, তিনিও ভাববেন। আমরা ভুলে যাচ্ছি একটার পর একটা বিষয়ে। আপনি জানেন, হয়তো জানেন না, আমি ওর মায়ের সাথে কথা বলেছিলাম। অসমের এক ছেলে ফাইজান নাম, তিনি এতে এসেছিলেন, ITI খড়গপুরে পড়াশোনা করতে এসেছিল, তাকেও খুন করা হয়েছিল। আমাদের রাজ্য সরকার যথাযথ কোর্টকে সহযোগিতা করছে না বলে, প্রশাসন সহযোগিতা করছে না বলে, এই ফাইজানকে যারা হত্যা করলো, তারা খুনিরা এখনো পর্যন্ত শাস্তি পাচ্ছে না। মানে বুঝতে পেরেছেন আমাদের রাজ্য সরকারের কি চিন্তা ভাবনা। আর আপনাদের একটা কথা বলি, এইসব যে ঘটনাগুলো ঘটছে দেখছেন না, ইসরাত আলমকে পিটিয়ে মারলো, আপনার নিউ টাউনে কি মন্ডল নাম ভুলেছে, 22 বছরের একটা যুবক, তাকে পিটিয়ে মারলো, এই থানায় ডেকে নিয়ে এসে এই অত্যাচার করে পিটিয়ে মারলো। আপনাদের বলি, এইগুলো কিন্তু একটা, আসতে ভাই আসতে, যে যেতে চাইছি তাকে যেতে দাও, এই ধরনের এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে, এটা আগামী দিনে যাতে ঘর থেকে বার হলে প্রতিবাদ করতে গেলে মায়েরা বোঝায়, স্ত্রীরা বোঝায়, বাপেরা বোঝায়, বাপ তোর যাওয়ার দরকার নাই,
গেলে হয়তো ক্ষতি করে দেবে। আর ঘরের মধ্যে আপনাদেরকে আটকে রাখার জন্য একটা পরিকল্পনা চলছে। এটা একটা প্ল্যান মাফিক অর্গানাইজ ওয়েতে এই ধরনের মার্ডার গুলো এরা করছে। কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তিদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় রাজনৈতিক শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে, তো কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তাই বলবো, যারা উপস্থিত হয়েছেন, এত ভয়কে উপেক্ষা করে এই দৃষ্টি মাথায় নিয়ে আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে যে আমাদের আবু সিদ্দিক হালদারের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে, তার ভরসা আপনারা এখান থেকে যোগাচ্ছেন আমাদের। আগামী দিনে যদি আপনাদেরকে খুব তাড়াতাড়ি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোন ব্লক, মথুরাপুর 1 নম্বর ব্লকের গুটি কয়েক মানুষ আজকে উপস্থিত হয়েছে। প্রয়োজনে প্রয়োজন নয়, আগামী দিনে সারা রাজ্যে যেভাবে গণহত্যা চলছে, গণপিটুনি চলছে, এই পুলিশের ওভার অ্যাকশন হচ্ছে, পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে বসিয়ে মিথ্যা কেস দিয়ে মামলা কাটাচ্ছে বা কোনো জায়গায় উদ্ধারের নামে পিটিয়ে মেরে দিচ্ছে। এর প্রতিবাদে আমরা খুব তাড়াতাড়ি কলকাতা রাজপথে যাব। আপনারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আমার প্রশ্ন এখান থেকে আপনাদের কাছে রাখতে চাই, রাজ্যের প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্তা আছে, যিনি পুলিশ মন্ত্রী আছে, তার কাছে রাখতে চাই, যাদের নামে এফআইআর হয়েছে, এফআইআর কপিতে যাদের নাম আছে, সেই এসআই থেকে শুরু করে আর যারা আছে, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না কেন? এর জবাব কিন্তু ভোলার মানুষ নয়, সারা রাজ্যের মানুষের কাছে মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দিতে হবে। ওরা বলছে নাকি মমতা ব্যানার্জি কোনো শব্দই খরচ করেনি, কোন শব্দই মুখে খরচ করেনি। মানে বুঝতে পারছেন তো, তিনি চাইছেন এই ধরনের হোক, একটা দুটো হলে কি হবে? আমি কোড আনকোড বলছি, মুসলমানরা ভয় পেয়ে যাবে, কোড আনকোড বলছি, আদিবাসীরা ভয় পেয়ে যাবে, কোড আনকোড বলছি, দলিতরা ভয় পেয়ে যাবে। আর মমতা ব্যানার্জি তিনি এদেরকে নিয়ে সুন্দরভাবে রাজনীতি করতে পারে। আমাদেরকে ভয় দেখানো হয়, গুজরাটের কথা বলে, উত্তরপ্রদেশের কথা বলে, অসমের কথা বলে, কিন্তু আমাদের রাজ্য কিন্তু এই গুজরাট, উত্তরপ্রদেশ, অসম থেকে কোন অংশে পিছিয়ে যাচ্ছে। পুলিশ কাস্টডিতে পিটিয়ে মারার ঘটনা আজকে নতুন নয়, গত বছরের কথা বলছি, বারুইপুরে পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 4 জন এই ধরনের পুলিশের হাতে নিগৃহীত হয়ে মারা গেছে বলে এই অভিযোগ আছে। গত বছরে তাদের পরিবারের লোকজনকে ডেকে কিছু ক্ষতিপূরণ দিয়ে বলেছিল বিচার হবে, 1 বছর হয়ে গেল, কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, সজাগ হন, সতর্ক থাকবেন, প্রস্তুত নেন। আগামী দিনে এই শিকারী মোড়ার মতো কোন ছেলেকে আমরা হতে দেব না। আগামী দিনে আবু সিদ্দিকের মতো আমরা কোন ছেলেকে হতে দেব না। আগামী দিনে বিদ্যুৎ মন্ডলের মতো কোন ছেলেকে আমরা হতে দেব না। আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে খেতে খাচ্ছি, যাতে মাথা তুলে থাকতে পারি, তার ব্যবস্থা আমরা নিজেরাই করে নেব। হবে তো নাকি? আমরা পারবো না আমাদের ব্যবস্থা করে নিতে? আমরা পিছিয়ে বর্গের মানুষ, আমাদের রক্তে চাঙ্গা বাচ্চা কোনোভাবেই আমরা মেনে নেব না। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, যে কি শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকবে। একটা শান্তিপূর্ণ আন্দোলন, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সভাকে মুহূর্তের মধ্যেই কুলসিত করে দিতে পারে আমরা যদি বিশৃঙ্খলা থাকি বা আমাদের মধ্যে যদি কেউ ঢুকে থাকে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। আজকের পর থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসে, সর্বপ্রথম তাকে কি বলবে? আপনি কোথা থেকে আসছেন? আর মোবাইলটা অন করতে পারবেন তো? হ্যাঁ, মোবাইলটা অন করবেন, বলবেন কি বলছেন বলুন, আইডি কার্ড দেখান, দেখাতে পারবেন, বলবেন তো? একদম। আর যে আইডি কার্ড দেখাতে পারবে না, তাকে ঘরে বসিয়ে মিষ্টি পানি দিয়ে তালা মেরে আমাদেরকে জানাবেন। আমি আপনাদের বলছি, আমি একজন বিধায়ক, তো আমারও আইডি কার্ড আছে, তো দেখুন আমি বুঝছি সাথে করে। খারাপ হয়ে গেছে, এটাকে আমি ঠিক করতে দিই, বুঝতে পেরেছেন? আমি বিধায়ক, আমাকে সাথে নিয়ে ঘুরতে হয়, বুঝতে পারছেন?
তাহলে আমি যদি বিধায়ক, আমি যে আইন তৈরি করার মধ্যে 294 জনের মধ্যে আমি একজন, আমি যদি আইন তৈরি করি যারা, সে যদি আইডি কার্ড নিয়ে ঘুরতে পারে, যারা আইনের বাস্তবায়ন করে সে ব্যাটাটা ঘুরবে না কেন? তুমি সিআইডি হয়েছো, সিআইডি থেকে এসেছো, চমকাতে আসছে, ওই চমকানো ধমকানো দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। এটা মনে রাখবেন, আপনারা বলে যাচ্ছি, আপনাদের জন্য আমি 42 দিন